সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা ক্লাসের আজ আলোচ্য বিষয় কর্মকারক সম্পর্কে। আমরা কর্মকারক সম্পর্কে জানার আগে কর্ম বলতে কি বোঝায় বা কর্মপদ বলতে কি বোঝায় সেটি আগে জেনে নেব। কর্ম যদি কোনো সেন্টেন্সে বা কোনো বাক্যে কর্ম খুঁজতে হয় তাহলে আমাকে অবশ্যই কি বা কাকে দ্বারা প্রশ্ন করতে হবে। কি বা কাকে দ্বারা প্রশ্ন করতে হবে, কেমন ভাবে করতে হবে, কাকে করতে হবে, এটা জরুরি। কি বা কাকে দ্বারা সেন্টেন্সের যে ক্রিয়াপদ রয়েছে সেই ক্রিয়াপদকে প্রশ্ন করতে হবে। অবশ্যই প্রশ্নটি করতে হবে কর্তাকে সাথে নিয়ে। অর্থাৎ কথাটা হচ্ছে, মূল কথা হচ্ছে কর্তাকে সাথে নিয়ে ক্রিয়াকে যদি কি বা কাকে দ্বারা প্রশ্ন করা হয়, যদি উত্তর মেলে তাহলে বুঝবো যে ওই বাক্যে কর্মপদ রয়েছে, আর যদি উত্তর না মেলে তাহলে কর্মপদ নেই। অবশ্যই আমরা এটা মনে রাখবো। অর্থাৎ কর্মকারক, অর্থাৎ এই কর্মটা পেতে হলে আমাদের এই দুটো কথা বা একটা কথা সবসময় মনে রাখতে হবে। কি বা কাকে দ্বারা প্রশ্ন করব, ক্রিয়াকে, এবং সবসময় সাবজেক্টকে অর্থাৎ কর্তাকে সাথে নিয়ে প্রশ্নটা করব, অথবা ভুল হয়ে যেতে পারে। এখন এখানে বলা হচ্ছে দুটো কর্ম রয়েছে, একটা হচ্ছে মুখ্য কর্ম, একটা হচ্ছে গৌণ কর্ম। কর্মের যদি ভাগ করে, আমি কর্মকারকের কথা বলিনি, আমি বলছি যে কর্মের যা ভাগ, অর্থাৎ কর্ম আছে মুখ্য কর্ম, আর একটা হচ্ছে গৌণ কর্ম। এখন বিষয়টা হচ্ছে কি, অনেকে বলে থাকে যে মুখ্য কর্ম হচ্ছে বস্তুবাচক, আবার গৌণ কর্মটা হচ্ছে ব্যক্তিবাচক। এখন আমি যেটা সাথে সাথে আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে মুখ্য কর্ম যখন হচ্ছে বাক্যে যেটা দরকার, অর্থাৎ এটাকে বাদ দেওয়া যায় না, এভাবে লিখি, বাদ দেওয়া যায় না। আবার বাদ দেওয়া যায়, বাদ দিলে দেখা যাচ্ছে অর্থটা ঠিক থাকবে, বাদ দেওয়া যায়। অর্থাৎ একটা বাক্যের গৌণ কর্মকে বাদ দিলেও বাক্যটির সঠিক যে অর্থটা আছে এটা অর্থটা বোধগম্য, কিন্তু মুখ্য কর্ম যেটা আছে যে সেটাকে বাদ দিলে কি হয়, বাক্যটার অর্থটা খুঁজে পাওয়া যাবে না, অর্থাৎ অর্থটা থাকবে না। তাহলে একটু মাথায় রাখবো যে কর্ম হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে মুখ্য কর্ম, একটা হচ্ছে গৌণ কর্ম। মুখ্য কর্ম সাধারণত বস্তুবাচক, আর এটাকে সেন্টেন্সে বাদ, যদি আমি বাদ রেখে কাজ চালাই তাহলে সেন্টেন্সটি অর্থপূর্ণ হবে না। আবার গৌণ কর্ম বলা হয়েছে যেটা হচ্ছে ব্যক্তিবাচক, আর একটা কথা বলা হয়েছে এটা বাদ দিয়েও বাক্যের অর্থ সুস্পষ্ট হয়। আমি উদাহরণের সাহায্যে বুঝিয়ে দিই। যেমন বাবা আমাকে একটি কলম কিনে দিলেন বা দিয়েছেন, বাবা আমাকে একটি কলম কিনে দিয়েছেন। এই বাক্যটা আমাকে হচ্ছে ব্যক্তিবাচক, কলম হচ্ছে বস্তুবাচক, সেই হিসেবে কলমটা হচ্ছে মুখ্য কর্ম, আর এটা হচ্ছে গৌণ কর্ম। আমার কথা হচ্ছে কলম বস্তুবাচক বিধায় মুখ্য কর্ম বললাম, আর আমাকে ব্যক্তিবাচক বিধায় গৌণ কর্ম বললাম। এখন কেন বললাম, এটার উত্তর খোঁজার জন্য আমি বলছিলাম যে যদি বাদ দিয়ে দিই, যে আমাকে শব্দটা বাদ দিয়ে দিই, যে বাবা একটি কলম কিনে দিয়েছেন, বাবা একটি কলম কিনে দিয়েছেন, তাহলে বাক্যটা অর্থপূর্ণ আছে, বাবা একটি কলম কিনে দিয়েছেন। এই জন্য এখানে আমাকে শব্দটি বাদ দেওয়ার ফলেও বাক্যটার অর্থ ঠিক আছে, যার কারণে এই আমাকে শব্দটা ব্যবহার করলেও ভালো, না করলেও ভালো। এই জন্য এটার ভূমিকাটা হচ্ছে গৌণ। কিন্তু এবার একটু আসি, যদি এখানে লিখি বাবা আমাকে কলম কিনে দিয়েছেন, এখন এটা মুছে দিলাম, মুছে দেওয়ার পর কি হলো, বাবা আমাকে একটি কিনে দিয়েছেন, প্রশ্ন থেকে গেল, অর্থাৎ বাক্যের যে আকাঙ্ক্ষা এটা রয়ে গেল। একটা সার্থক বাক্যের আমরা জানি তিনটি গুণ, যদি আকাঙ্ক্ষা থেকে যায় তাহলে হচ্ছে কি বাক্যটা হবে না। বাবা আমাকে একটি কিনে দিয়েছেন, তাহলে যেখানে গুরুত্বপূর্ণ ছিল এখানে কলম শব্দটি অবশ্যই বাবা, এখানে যদি অন্য কোনো শব্দ বসাই কলমের জায়গায়
বা ফল যাই বসাই, এই যে শব্দটা বস্তুবাচক, তবে এর ভূমিকাটা ছিল একটা বাক্য গঠনে অত্যাধিক, অর্থাৎ এইটা ছাড়া বাক্যটা সম্পূর্ণ হচ্ছিল না। আর এই বাক্যটায় দুটি কর্ম আছে, অর্থাৎ দ্বিকর্ম। এখন এখানে যে ঘটনাটা ঘটলো, এটা বাদ দেয়া কাজ চলে না, যার কারণে এটাকে মুখ্য কর্ম বলা হয়। আমরা সাধারণত মুখস্থ করে থাকি কেমন ভাবে, যে ব্যক্তিবাচক হলে গৌণ কর্ম আর বস্তুবাচক হলে মুখ্য কর্ম। এই বিষয়টা আমি একটু পরিষ্কার করে দিলাম, যে যাকে বাদ দিয়ে বাক্যটা গঠন করা যায় সেটা হচ্ছে গৌণ কর্ম, আর যাকে না না রেখে বাক্য তৈরি করা যায় না, অর্থাৎ রেখে কাজ করতে হয়, সেটা হচ্ছে মুখ্য কর্ম। এবার চলে আসছি কর্মকারক সম্বন্ধে, অর্থাৎ কর্মকারক। কর্মকারকের আমরা যে বিষয়টা ছিল, কর্মকারকের যে প্রকারভেদ রয়েছে, এখানে প্রথমে আমি যদি নিই যে সকর্ম ক্রিয়ার কর্ম প্রকারভেদের মধ্যে আসবে। সকর্মক ক্রিয়ার কর্ম, সকর্মক ক্রিয়ার কর্ম, এটা একটু দেখি। অর্থাৎ একটি বাক্যে যে ক্রিয়াপদটা থাকবে তার অবশ্যই একটা কর্মপদ থাকবে, অর্থাৎ কর্ম থাকার কারণে এটাকে বলা হচ্ছে সকর্মক ক্রিয়ার কর্ম। যদি বলা হয় বিপাশা ফুল তুলছে, বিপাশা ফুল তুলছে বাক্যটা, এখন আমি প্রশ্ন করব, দাগ আছে এখানে। আমি বলেছি কর্তাকে, বাক্যের কর্তাকে সঙ্গে নিয়ে ক্রিয়াকে প্রশ্ন করতে হবে কি বা কাকে দ্বারা। এখন প্রশ্ন করলাম বিপাশা কি তুলেছে, উত্তর আছে। বিপাশা কাকে তুলছে, উত্তর নেই। তবে এই দুটোর মধ্যে যে কোনো একটা দ্বারা উত্তর পাওয়া গেলে অবশ্যই সেটা কর্মপদ। এখন এখানে একটা বিষয় লক্ষণীয়, প্রশ্ন করলাম বিপাশা কি তুলেছে, উত্তর পেয়ে গেলাম, এই জন্য আর কাকে দ্বারা প্রশ্ন করার দরকার পড়েনি। তাহলে এই ফুল হচ্ছে কর্মপদ। এখন বলা হয় থাকে যে কর্তা যাকে আশ্রয় করে কর্ম সম্পাদন করে সেটি হচ্ছে কর্ম। কর্তা যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পাদন করে, এটা বলা হচ্ছে কর্তা যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পাদন করে। অর্থাৎ এই যে ফুল তুলছে, ফুলকে কেন্দ্র করে তার কাজটি চালিয়েছেন, এই জন্য ফুলটা হচ্ছে কর্মপদ। এখানে ফুল শব্দটা হচ্ছে মেইন শব্দ বা প্রধান শব্দ, এর সাথে কোনো বিভক্তি বা কিছু যুক্ত নাই, এই জন্য এটা শূন্য বিভক্তি বা প্রথমা বিভক্তির মধ্যে পড়বে। যদি আমরা এটা বলি ফুল শব্দটি এখানে কর্মকারকের প্রথমা বিভক্তি। এবার চলে যাই দ্বিতীয় রিক্সে, প্রযোজক ক্রিয়ার কর্ম। প্রযোজক ক্রিয়ার কর্ম, এই বিষয়টা একটু খেয়াল করি। প্রযোজক যেটা হচ্ছে নিজেরা করে অন্যকে দিয়ে করানো, এটাকে বোঝায়। যে মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন বা দেখাচ্ছে, এক্ষেত্রে মেইন যে কাজটি কে করছে, শিশু। দেখা কাজটি শিশু করছে আর মা হচ্ছে পরিচালনা করছে। অর্থাৎ এই ধরনের যে মা শিশুকে চাঁদ দেখাচ্ছে, এই দেখাচ্ছে ক্রিয়ার পদ যে বাক্যে আছে, সেই ক্ষেত্রে এই যে কে কাকে দেখাচ্ছে এটা নিয়ে একটা প্রশ্ন। অর্থাৎ আমি এখানে যাই যে মা শিশুকে চাঁদ দেখাচ্ছে, এই যে এটা হচ্ছে প্রযোজক কর্তা, এটা হচ্ছে প্রযোজ্য কর্তা। আবার লিখে দিই প্রযোজক কর্তা, এটা হচ্ছে প্রযোজ্য কর্তা। চারটা হবে কি কি দেখাচ্ছে, এটা হচ্ছে প্রযোজক কর্ম, আর এটা হচ্ছে প্রযোজক ক্রিয়া। অর্থাৎ যে বাক্যে প্রযোজক ক্রিয়া রয়েছে তার যে একটি কর্মপদ থাকে, সেই কর্মপদটাই হচ্ছে প্রযোজক কর্ম। একটু মাথায় রাখবো, প্রথম মা হচ্ছে প্রযোজক কর্তা, শিশু হচ্ছে প্রযোজ্য কর্তা, আর কি দেখাচ্ছেন এটা আমরা খুঁজে নেব। কারণ এখানে হচ্ছে দুজনেই কাজ করছেন, একজন পরিচালনা করছেন আর এই শিশু, এখানে মা এখানে পরিচালনা করছেন আর শিশু দেখা কাজটি করছে, অর্থাৎ দুজনেই কর্তা এখানে পাবো।
অর্থাৎ এই শিশুকে এখানে আমি কর্মপদ হিসেবে ভাবতে পারি না। এই জন্য এই যে চাঁদটা হচ্ছে একমাত্র, যদি আমি প্রশ্ন করি মা কাকে দেখাচ্ছেন, তাহলে আমি পাবো শিশুকে, কিন্তু শিশু তো এখানে দেখতেছে, যার কারণে শিশু কাজটা করতেছে বিধায় এখানে শিশু হচ্ছে কর্তা। এখানে আমি কাকে দ্বারা উত্তর পাওয়ার ফলেও আমি শিশুকে কর্ম হিসেবে বিবেচনা করব না। কিন্তু এই যে কি দেখতেছে, এই কি দ্বারা যে প্রশ্ন করে যে উত্তরটা পেলাম চাঁদ, এইটা হচ্ছে এখানে কর্মপদ, এবং চাঁদ হচ্ছে মূল শব্দ, তার সাথে কোনো বিভক্তি যুক্ত হয় না বিধায় এটাকে শূন্য বিভক্তি বা প্রথমা বিভক্তি বলা হয়। অর্থাৎ চাঁদ প্রযোজক ক্রিয়ার কর্ম, আর এটাকে বলা হচ্ছে বা কর্মকারকের শূন্য বিভক্তি বা প্রথমা বিভক্তি। এটা মাথায়। আমরা যদি আমারটা ছেলেটিকে বিছানায় সহ এভাবে দিই, ছেলেটিকে, দরকার হবে না, ওই একটা মাধ্যমে ভালো বোঝানো যাচ্ছে। তো আমরা অন্যটায় চলে যাই, যে সমধাতুজ কর্ম, আমরা ইংরেজিতে জানি কগনেট ভার্ব। সমধাতুজ কর্ম। এখন বলা হয়েছে যে ক্রিয়া এবং কর্ম এদের উৎপত্তি বা উৎস একই স্থান থেকে, একই শব্দ থেকে, বা এভাবে একই শব্দ থেকে, ক্রিয়া এবং কর্ম যদি একই জায়গা থেকে উৎপন্ন হয়, সেক্ষেত্রে ওই বাক্যটাকে আমরা কিভাবে বলতে পারি, যে সমধাতুজ ক্রিয়ার কর্ম। এখানে উদাহরণ দিচ্ছি, যেমন খুব এক ঘুম ঘুমিয়েছি, খুব এক ঘুম ঘুমিয়েছি। এখানে একটু খেয়াল করি, এই যে খুব এক ঘুম ঘুমিয়েছি, এখানে ঘুম আর ঘুমিয়েছি, আমরা জানি ঘুম হচ্ছে মূল শব্দ, তার সাথে ঘুম ইএসি, অর্থাৎ ইএসি বিভক্তি আছে কোনটা, এটা হচ্ছে ক্রিয়া বিভক্তি। কিন্তু এই যে এখানে মূল শব্দটা ছিল ঘুম, আর এখানে আছে ঘুম, তাহলে এই ঘুমিয়েছি এটা হচ্ছে ক্রিয়াপদ, আর এই ঘুমটা হচ্ছে কর্মপদ, অর্থাৎ কর্ম। এই ক্ষেত্রে আমরা যেটা বলা হচ্ছে কর্ম এবং ক্রিয়া যদি একই জায়গা থেকে উৎপত্তি হয়, সেটাকে, যেমন এটাকে বলা হচ্ছে সমধাতুজ ক্রিয়া ঘুমিয়েছি, আর ঘুমটা হচ্ছে সমধাতুজ কর্ম। এখন সমধাতুজ কর্ম, এই ঘুমের সাথে কোনো বিভক্তি যুক্ত না হওয়ার কারণে এই ঘুমটাকে আমরা কি বলতে পারি, অবশ্যই প্রথমা বা শূন্য বিভক্তি, এভাবে আমরা মনে রাখতে পারি। এবার আসি উদ্দেশ্য ও বিধেয় কর্ম। উদ্দেশ্য ও বিধেয় কর্ম। উদ্দেশ্য বিধেয় কর্ম, এখানে বলা হয়েছে যে পরস্পর আপেক্ষিক দুটি কর্মপদ, পরস্পর আপেক্ষিক কি থাকবে, কর্মপদ থাকবে। এখানে একটা বিষয় লক্ষণীয়, যে উদাহরণের সাহায্যে বুঝিয়ে দিই ব্যাপারটা, যেমন দুধকে মোরা দুগ্ধ বলি, কিংবা হলুদকে বলি হরিদ্রা। এই যে সমার্থক শব্দ দুধ এবং দুগ্ধ, হলুদ এবং হরিদ্রা, এখন এই যে শুরু যেটা আছে, এটা হচ্ছে উদ্দেশ্য, আর এটা কি হবে, বিধেয়। আমরা জানি একটা বাক্যের দুটো অংশ থাকে, একটা হচ্ছে উদ্দেশ্য, আর একটা থাকে বিধেয়। অর্থাৎ কর্তার পাশে যেটা থাকে সেটা হচ্ছে উদ্দেশ্য, আর ক্রিয়ার সাথে যা থাকে সেটা হচ্ছে বিধেয়। অর্থাৎ ক্রিয়ার এই পাশটা বলি দুধকে মোড়া দুগ্ধ বলি, এই পাশটা যদি কারা বলি, আমরা বলি কি বলি, দুগ্ধ বলি। এখন এইটা যদি ভাগ করি তাহলে কি দাঁড়ায়, এই দুধকে মোড়া এই পর্যন্ত উদ্দেশ্য, আর এই পাশে হচ্ছে দুগ্ধ বলি, এটা হচ্ছে বিধেয়। এখন এই জন্য প্রথম টুকে এখানে কি আসবে, এটা হচ্ছে কাকে বলি, দুধকে বলি, কি বলি, উত্তর আছে কাকে বলি, উত্তর আছে দুধকে, আর কি বলি,
দুগ্ধ বলি। এক্ষেত্রে উত্তর থাকার কারণে বা হলুদকে কাকে বলি? হলুদকে কি বলি? হরিদ্রা। যে কি কি বা কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর পাওয়ার কারণে কিন্তু এই বাক্য দুটোতে অবশ্যই দুটো কর্ম রয়েছে এবং পরস্পর আপেক্ষিক, অর্থাৎ একটার সাথে একটা সম্পর্ক যুক্ত। হলুদকে এবং হরিদ্রা, আর এখানে হচ্ছে দুধকে দুগ্ধ। এখানে একটা বিষয় লক্ষণীয় যে দুধকে মূল শব্দটা ছিল দুধ, তার সাথে কে বিভক্তি অর্থাৎ দ্বিতীয় বিভক্তি যুক্ত হয়েছে। সেক্ষেত্রে এটা হচ্ছে কি কর্মকারকের, যদি এখানে টান থাকে তখন হচ্ছে কর্মকারকের দ্বিতীয় বিভক্তি, কিন্তু দুগ্ধ এখানে যদি আন্ডারলাইন কৃত থাকে সেক্ষেত্রে দুগ্ধ হচ্ছে মূল শব্দ, সেক্ষেত্রে এখানে বিভক্তি নেই, যার কারণে বলবো যে শূন্য বা প্রথমা বিভক্তি, কর্মকারকের শূন্য বিভক্তি। হলুদকে ঠিক এমনই ভাবে আমরা কি বলবো? হলুদ হচ্ছে কি মূল শব্দ, তার সাথে কে বিভক্তি আছে, আমরা জানি কে আছে, কে অথবা রে, এটা আছে দ্বিতীয়তে আছে কিংবা চতুর্থীতে আছে। আমরা বলেছি চতুর্থী একমাত্র সম্প্রদান কারকে বলবো, আর বাকি সব ক্ষেত্রে কে বা রে ব্যবহৃত হলে সেক্ষেত্রে দ্বিতীয় বিভক্তি। অর্থাৎ হলুদকে এখানে কি হবে? এই কেটা দ্বিতীয় বিভক্তির কাজ করবে। আর এইটা যখন প্রশ্নটা হবে যে হলুদকে টান দিয়ে বলবে, এটা যদি এমনটা হয় যে এটা কি উদ্দেশ্য কর্ম নাকি বিধেয় কর্ম, তখন আমরা এটা অবশ্যই উদ্দেশ্য কর্ম লিখবো। আর এটা বিভক্তি আছে দ্বিতীয় বিভক্তি, দুধকে এটা আমরা উদ্দেশ্য কর্ম, বিভক্তি হচ্ছে দ্বিতীয়। আর এখানে দুগ্ধ আর হরিদ্রা হচ্ছে কি এখানে বলবো হচ্ছে বিধেয় কর্ম, আর বিভক্তি হিসেবে নিয়ে নেব এখানে শূন্য বা প্রথমা বিভক্তি। এবার আসি বিভিন্ন বিভক্তি যে কর্মকারকে ব্যবহৃত হয় তার কিছু উদাহরণ। অর্থাৎ যে একটা বিভক্তি, যে বিভক্তি শব্দ বিভক্তির 7 প্রকার আছে, এই 7 প্রকার যে কোনো একটা প্রকার যে কর্মকারকে থাকবে এমন সুনির্দিষ্ট নেই, অবশ্যই বিভিন্ন বিভক্তির সহযোগে কর্মকারক সম্পাদিত হতে পারে। তো আমরা প্রথমে প্রথমা বিভক্তি নিয়ে নিচ্ছি, যে প্রথমা বা শূন্য, যেটা শূন্য বিভক্তি, এটার দ্বারা কিছু চেষ্টা করি। যেমন আমাকে একখানা বই দাও, এই একটা বাক্য নিলাম, আমাকে একখানা বই দাও। এই বাক্যটা একটু খেয়াল করি, এখানে কর্ম আসছে কয়টি? আমাকে, বই। আর এখানে যে আমাকে, আমাকে এখানে কর্তার কাজ করেনি, কারণ বই দেওয়া কাজটা আরেকজন করবে, যেখানে যে কর্তাটা এখানে উজ্জ্ব আছে, অর্থাৎ এখানে উপস্থিত নেই। আমাকে একখানা বই দাও, আমি যদি বক্তা হয়ে থাকি তাহলে এই বই দেওয়ার কাজটা আগে বুঝতে হবে যে এই দাও বা দেওয়ার কাজটা কে করবে, আমাকে বা আমি কিনা নাকি অন্য কেউ। এই সবসময় বলা হচ্ছে ক্রিয়ার সাথে সম্পর্ক, এটা মাথায় রাখতে হবে যে দেওয়ার কাজটা এখানে কে করবে, আমি না অন্য কেউ। যেহেতু আমি না, সেহেতু এইখানে আমি বা আমাকে এটা কর্তা হতে পারে না। যদি এটার সাথে এই দেওয়া কাজটা আমি করতাম তাহলে আমাকে এটা কর্তা হতো বা কর্তৃকারক হতো। যেহেতু এখানে কর্তা মানে ক্রিয়ার সাথে সম্পর্ক নয় এই শব্দটা, সেজন্য এটা কর্মপদ হতে পারে। কারণ হচ্ছে বলা হচ্ছে কাকে বই দিবে, কাকে, তাই না? তাহলে বলবে আমাকে। আর এখানে কি দাও? বই দাও। এখন আমি যে উদাহরণটা টানছি সেটা ছিল প্রথমা বিভক্তি কিংবা শূন্য বিভক্তি। তো এইখানে আমাদের মুখ্য বিষয় হচ্ছে টান দিব হচ্ছে বই এর শব্দের নিচে, বই শব্দের নিচে, তাহলে এটা না, এটার জন্য আমরা এই উদাহরণটা টানি এই বই। অর্থাৎ বইয়ের সাথে, বই হচ্ছে মূল শব্দ, মৌলিক শব্দ, এর সাথে কোনো বিভক্তি যুক্ত নেই, এই জন্য বলা হচ্ছে প্রথমা বা শূন্য বিভক্তি, প্রথমা বা শূন্য বিভক্তি। আর বই হচ্ছে এক বচন, এর সাথে বইগুলো বা বৈষম্য কিছুই নেই, এই জন্য এটা এক বচনের কাজ করছে এবং এটা শূন্য বা প্রথমা বিভক্তি। আরেকটা উদাহরণ টানি, যেমন সর্বাঙ্গে ব্যথা, সর্বাঙ্গে ব্যথা, ঔষধ দিব কোথা, ঔষধ দিব কোথা, ঔষধ দেব কোথা। এখন আছে ঔষধ। বলা হচ্ছে যদি প্রশ্ন করি কি দেব, কি দিব, অর্থাৎ ঔষধ দিব, উত্তর পেয়ে গেলাম। কি দেব, কি দ্বারা প্রশ্ন করার কারণে ক্রিয়াকে, তখন উত্তর পেয়ে গেলাম ঔষধ। তখন এই ঔষধ শব্দটা হচ্ছে মূল শব্দ,
মূল শব্দ থাকার কারণে এর সাথে অ ভিন্ন অন্য কোনো বিভক্তি নাই। এখানে অ আছে শেষে, অ বা শূন্য বলা হয়েছে, প্রথমের সাথে আছে অ শূন্য, এটা বলা আছে, অর্থাৎ অন্য কিছু না থাকার কারণে এই ঔষধটা হচ্ছে কর্মকারকের শূন্য বিভক্তি। যেমন আছে রবীন্দ্রনাথ পড়লাম, রবীন্দ্রনাথ পড়লাম, নজরুল পড়লাম, নজরুল পড়লাম, কিন্তু এর সুরাহা খুঁজে পেলাম না, খুঁজে পেলাম না। এখানে টান আছে রবীন্দ্রনাথ এবং নজরুল। এখন জিনিসটা হচ্ছে কি, রবীন্দ্রনাথ কি পড়েছেন নাকি আমি পড়েছি? তাহলে কর্তা কোথায় আছে? অবশ্যই কর্তা এখানে এই বাক্যে নেই। আর এই নজরুল বা রবীন্দ্রনাথ বলতে বোঝাচ্ছে তাদের যে সৃষ্টিকর্ম বা সাহিত্যকর্ম এগুলো সব পড়ে দেখলাম, কিন্তু এখানে তাদের যে রচিত গ্রন্থ পুরোটাকেই তার নামের সাথে একটা করা হয়েছে, যে রবীন্দ্রনাথ পড়লাম মানে কি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত যে সাহিত্যগুলো আছে সবগুলো পড়লাম। নজরুল কাজী নজরুল ইসলামের যত সাহিত্য আছে সবই পড়লাম, কিন্তু কোন একটা বিষয়ের সমাধান খুঁজে পাওয়া গেল না, এটা বলা হচ্ছে বাক্যটা। কিন্তু এই পড়ার কাজটা কে করছে? অবশ্যই এই বাক্যে সেই পড়ার যে ব্যক্তিটা এখানে উপস্থিত নেই। তাহলে অবশ্যই এই রবীন্দ্রনাথ এখানে কর্তা নয়, কিংবা নজরুল এখানে কর্তা নয়। এখানে কি হবে? অবশ্যই কি পড়লাম, এই শব্দটা রবীন্দ্রনাথ সময় হচ্ছে রবীন্দ্র সাহিত্য হতে পারে, নজরুল সাহিত্য, অর্থাৎ নজরুল সাহিত্য পড়লাম, রবীন্দ্রনাথ সাহিত্য পড়লাম। তাহলে প্রশ্নটা হলো কি পড়লাম, রবীন্দ্রনাথ কিংবা রবীন্দ্রনাথ সাহিত্য, রবীন্দ্র সাহিত্য বা নজরুল সাহিত্য। এই জন্য এই রবীন্দ্রনাথ আর নজরুল এখানে কর্তা না, এখানে কি হবে? কর্ম, অর্থাৎ তাদের সৃষ্টিকর্মটাই ব্যক্তি নামে এখানে প্রয়োগ করা হয়েছে। এই ক্ষেত্রে রবীন্দ্রনাথ শব্দের সাথে কোনো বিভক্তি যুক্ত হয় নাই, নজরুল শব্দের সাথে কোনো বিভক্তি যুক্ত হয় নাই, যার কারণে এটা প্রথমা বা শূন্য বিভক্তির উদাহরণ, যেটা হচ্ছে কর্ম কারকের উদাহরণ। এবার চলে যাই দ্বিতীয় বিভক্তি কোথায় আছে। কর্মকারকের দ্বিতীয় বিভক্তি, দ্বিতীয় বিভক্তি, কর্মকারকের দ্বিতীয় বিভক্তি। এটা আমরা যদি নিই যে ডাক্তার, ডাক্তারকে ডাকো, ডাক্তারকে ডাকো। আচ্ছা, এই ডাকা কাজটা কে করবে? ডাক্তার নিজে করবে নাকি আমি বললাম যে ডাক্তার ডাকো? তাহলে ডাক্তারকে ডাকা কাজটা অন্য একজন করবে, ইনি নিজে, ডাক্তার নিজে ডাকবে না, অর্থাৎ ডাক্তারকে কেউ একজন ডাকবে। এই জন্য এই ডাক্তারের সাথে এই ক্রিয়ার কোনো সম্পর্ক নেই। আছে কি ওইভাবে যে ডাক্তার ডাকা কাজটা করতেছে না? তাহলে আমি এখানে প্রশ্ন করতে পারি, ডাকো ক্রিয়াকে প্রশ্ন করতে পারি কি দ্বারা, কি বা কাকে দ্বারা। আমি বললাম যে কাকে ডাকবে, কাকে ডাকবে, তখন হচ্ছে ডাক্তার কে। এখন এই যে কাকে দ্বারা প্রশ্ন করার ফলে ডাকো ক্রিয়াকে উত্তর পেয়ে গেলাম ডাক্তারকে। এখন ডাক্তার শব্দকে যখন ভাঙবো, ডাক্তার হচ্ছে মূল শব্দ, সাথে আছে কয়কার অর্থাৎ কে বিভক্তি। আমরা জানি সম্প্রদান কারক ছাড়া কে বা রে যদি কোনো শব্দের সাথে ব্যবহৃত হয়, যুক্ত হয়, সেক্ষেত্রে দ্বিতীয় বিভক্তির কাজ করে। অর্থাৎ এখানে ডাক্তারকে, এটা কি হবে? দ্বিতীয় বিভক্তির উদাহরণ, যেটা হচ্ছে কর্মকারকের। এবার আসি আমারে তুমি করিবে ত্রাণ, আমারে তুমি করিবে ত্রাণ, এ নহে মোর প্রার্থনা। এই বাক্যটা একটু খেয়াল করি, আমারে টান আছে এইখানে, যদি এইখানে টান থাকতো তুমি, তাহলে ত্রাণটা কে করবে? রক্ষা কে করবে? তুমি। তো তুমি যদি এখানে থাকতো, ত্রাণের কাজটা কে করবে? তুমি। এখানে তুমি হচ্ছে কর্তা, তুমি হচ্ছে কর্তা, কিন্তু প্রশ্ন করা হলো এই তুমিটা কাকে ত্রাণ করবে, কাকে রক্ষা করবে? সেক্ষেত্রে এখানে আমাকে প্রশ্ন করলে আমারে বা আমাকে, প্রশ্ন কি হবে? কাকে, তুমি কাকে ত্রাণ করবে, অর্থাৎ আমারে, আমি
আগের ক্লাসে বলেছিলাম আমা বা তোমা হচ্ছে মূল শব্দ। আমা অথবা তোমা হচ্ছে কি মূল শব্দ। এখানে এখানে আমার শব্দের সাথে কি আছে, রে বিভক্তি আছে। আর রে আছে কোন জায়গায়, কে এবং রে আছে কোন জায়গায়, দ্বিতীয় বিভক্তি। দ্বিতীয় যে বিভক্তিটা আছে সেখানে যে এক বচন আছে, সেখানে আছে কে বা রে। এক বচন বোঝাতে কে বা রে বিভক্তি ব্যবহৃত হয়। অর্থাৎ আমার হচ্ছে মূল শব্দ, তার সাথে রে বিভক্তি যুক্ত হয়েছে, আর এই রে হচ্ছে দ্বিতীয়। আর এখানে প্রশ্ন করেছি কি, তুমি কাকে ত্রাণ করিবে, অর্থাৎ আমার। তাহলে আমার শব্দের নিচে টান থাকলে অবশ্যই এটা হচ্ছে কর্মকারকের দ্বিতীয় বিভক্তি, একটু মাথায় রাখবে। এটাই অনেক সময় প্রশ্ন করা হয়, দেখা যাচ্ছে তুমি নিচে টান আছে, কিন্তু দেখা যাচ্ছে একই লোক দুইটা বই প্রশ্ন সমাধান করলো। এখন যখন যারা মুখস্থ করে পড়ে, বুঝে না পড়ে, তারা দেখা যাচ্ছে কোনো একটা বইতে দেওয়া আছে তুমি নিচে টান, তখন ওই যে পড়ে রাখলো যে আমরা তুমি করিবে ত্রাণ, এ নহে মোর প্রার্থনা, এই বাক্যটা মুখস্থ রাখে এবং সে মনে করে যে এই যে আন্ডারলাইন যে করা আছে কোন জায়গা, এইটা খেয়াল না করে সে মনে করে রাখে যে এই সেন্টেন্সে বা এই বাক্যের যে আন্ডারলাইনকৃত অংশটুকু আছে সেটা অবশ্যই কর্তাকারক বা কর্তৃকারক হবে। কিন্তু কারকের সবসময় মনে রাখতে হবে আমার আন্ডারলাইনকৃত ওয়ার্ডটা কি, আসলে কোন জায়গায় আন্ডারলাইন করা আছে। একই বাক্য বিভিন্নভাবে কারক হতে পারে, বিভিন্ন কারক হতে পারে। যখন আমার এই যে আন্ডারলাইন এটা বদলে যাবে, তখন কারকও বদলে যাবে। অর্থাৎ আমার জায়গায় তুমি দিলে, তুমি এখানে দিলে, তাহলে হচ্ছে এটা হচ্ছে কর্তৃকারক, কিন্তু আমারটা হচ্ছে কি কর্মকারক। একটু মাথায় রাখতে হবে, নতুবা মুখস্থ করলে হবে না। অবশ্যই আমাদের লক্ষ্য রাখতে হবে যে আর টার্ম কোথায় দেয়া আছে। এবার আমি ষষ্ঠী বিভক্তির দ্বারা একটা বাক্য সাজাচ্ছি। ষষ্ঠী বিভক্তি যেটা আছে, তোমার দেখা পেলাম না, তোমার দেখা পেলাম না। এখানে কারকের যে সমস্যাটা, আবার বলছি, যে সমস্যাটা দাঁড়ায় যে কোনটা কর্তা আর কোনটা হচ্ছে কর্ম। মনে হচ্ছে যে তোমার দেখা এটা সাবজেক্ট পজিশনে বা কর্তা স্থানে বসছে, এই জন্য তোমারটা কি হবে, কর্তা কারক বা কর্তৃকারক হবে। কিন্তু বিষয়টা এখানে আর একটু গভীর, যে দেখা পেলাম না এই কথাটা কে বললো, ভিন্ন একজন ব্যক্তি বললো যে তোমার দেখা পেলাম না। এই যে তুমি বা তোমার বা তোমার, ইনি কিন্তু দেখতেছেন না, দেখতেছেন কে, আরেকজন। আমি বললাম যে আমি তোমার দেখা পেলাম না, অর্থাৎ এখানে কর্তাটা উজ্জ্ব আছে, অর্থাৎ এখানে নেই, এইভাবে বলতে পারি। এখন টান আছে কোন জায়গায়, তোমার। এখন তোমার আমি বলেছিলাম তোমার হচ্ছে মূল শব্দ, তার সাথে কি আছে র। তোমার তোমার হচ্ছে মূল শব্দ, তার সাথে কি আছে র। আমরা জানি র র এর এটা হচ্ছে ষষ্ঠী বিভক্তি এক বছরে ব্যবহৃত হয়। এখন তোমার দ্বারা তো অবশ্যই এক বছর বোঝায়। তোমার দেখা পেলাম না। আর যে কথাটা বলছি যে তোমার শব্দ দ্বারা, অর্থাৎ তুমি এই এই কাজটা, এখানে যেটা শব্দ আছে তোমার বা তুমি, ইনি কাজটি করতেছেন না বা দেখার কাজটা করতেছে না। কে দেখা করতেছে, ভিন্ন এক ব্যক্তি, আমি হতে পারি, কিন্তু সেটা হচ্ছে উজ্জ্ব আছে বাক্যে। এই জন্য যদি প্রশ্ন করা হয় কার দেখা পেলাম না, সেক্ষেত্রে এখানে আমরা কর্মটা পেয়ে যাবো। যদি বলেছে কি বা কার, আরেকটা কথা হচ্ছে কি সে হতে পারে বা কার দ্বারাও হতে পারে। এই সমস্ত ক্ষেত্রে কার দ্বারা প্রশ্ন করলে উত্তরটা পেতে পারি। আর কর্তা যেটা আছে কারা, আর এখানে হচ্ছে কার। একটু কথা, কার দেখা পেলাম না, তোমার, এক্ষেত্রে আমরা উত্তরটা নিতে পারি, এটা হচ্ছে কর্ম। এবার আসি সপ্তমী বিভক্তি দিয়ে আসি একটি। সপ্তমী বিভক্তি দ্বারা যে জিজ্ঞাসিব জনে জনে, জিজ্ঞাসিব জনে জনে, জিজ্ঞাসিবে জনে জনে, এভাবে বলা আছে যে তুমি এই জিনিসটি পারো না, তোমাকে অবশ্যই, যেমন পথ ভুলে গেছো বা কোনো এক নতুন জায়গায় যাওয়ার পরে বাড়ি থেকে উপদেশ দিয়ে দিলেন যে অভিভাবক, যে তুমি যদি পথ খুঁজে না পাও বা জিনিসটি না চিনতে পারো, তাহলে অবশ্যই মানুষের কাছে গিয়ে জিজ্ঞাসা করবো, অর্থাৎ একজনের থেকে আরেকজনের কাছে জিজ্ঞাসা করবো, জনের জন। এখন টানটা আসছে কোন জায়গায়, এইখানে জনে জনে। এখন ভার্বটা আসছে জিজ্ঞাসিবে,
অর্থাৎ ক্রিয়াটা আছে জিজ্ঞাসিবে। এখানে কে জিজ্ঞাসা করবে এখানে নাই, কথাটা নাই, যার কারণে কর্তাটা এখানে নেই, কিন্তু কাকে জিজ্ঞাসা করবে এটা আছে। মানে কাকে দেওয়ার উত্তর আমরা কি পাবো? অবশ্যই কর্ম পাবো। কি পাবো? কর্ম পাবো। অর্থাৎ এটা হচ্ছে কর্মপদ। আর এখানে যে বিষয়টা আছে যে জন হচ্ছে মূল শব্দ, দুটোই তো জন, এর সাথে এ বিভক্তি যুক্ত আছে। আমরা জানি এ অ তে সপ্তমী বিভক্তি এক বচনে বসে বা এওয়াতে বা দিকে বহু বচনে বসতে পারবে, এটা মাথায় রাখবো। তাহলে জনে জনে এক বছরে এই জনে জনে শব্দটা দুটো শব্দ লেখার কারণে, শব্দ বিরক্তির কারণে এখানে বা পদের বিরক্তির কারণে এখানে বহু বচন বোঝাচ্ছে জনে জনে, একজনকে নয় জনে জনে। অর্থাৎ জন শব্দের সাথে এ আছে, এ বিভক্তি যুক্ত হওয়ার কারণে এটা হচ্ছে সপ্তমী বিভক্তি। এবং কাকে তারা প্রশ্ন করে ক্রিয়াকে উত্তর পেয়েছি, এজন্য এটা হচ্ছে কর্মকারক, কর্মকারকের সপ্তমী বিভক্তি। সর্বশেষ যে জিনিসটা আসবে হচ্ছে গুরুত্বপূর্ণ 2-3টা লাইন বা বাক্যের মাধ্যমে কর্মকারকের যে আলোচনা, এটা পরিসমাপ্তি টানবো। তো যেমন আমাদের কবিতা থেকে আসে, বিভীষণপতি মেঘনাদ বা বিভিন্ন কবিতা থেকে লাইনগুলো চলে আসে। যেমন আছে রাক্ষসে রাক্ষসে বধিবে, রাক্ষসে বধিবে ভীম, রাক্ষসে বধিবে ভীম তোমার প্রসাদে, তোমার প্রসাদে। এখন এই বধ কাজটা কে করবে একটু একটু মূল কথা, কর্তা ছিল কর্ম ছিল, এটা মুখ্য বিষয়। এখন মনে হচ্ছে রাক্ষস বধ করবে, এরকম এমনটা না। রাক্ষসকে বধ করবে কে? ভীম, এটা হচ্ছে কর্তা। আবার বলছে তোমার প্রসাদে, অর্থাৎ এমন ভাবে বলছে মানে কোন একজন মুনি ঋষি বা তার প্রসাদে বা আশীর্বাদে বলছে কি এই রাক্ষসকে কে বধ করবে? ভীম বধ করবে। তাহলে কর্তাকে ভীম, কাকে বধ করবে? রাক্ষসে, রাক্ষস, রাক্ষস শব্দটা যদি এভাবে লেখা হয় রাক্ষস, তার সাথে কি আছে? এ বিভক্তি আছে। এখন লক্ষণীয় বিষয়, আমাদের এমন ভাবে সেন্টেন্স বা বাক্য আসলে বা এখানে টান দিল, অনেকে মনে করবে যে রাক্ষস শব্দটা যেখানে আছে এটা অবশ্যই কর্তৃস্থানীয়, অর্থাৎ এটা কর্তৃকারক হতে পারে, কিন্তু কর্তা যে মাঝখানে থাকতে পারে এই বিষয়টা আমাদের মাথায় আনতে হবে। অর্থাৎ বাক্যটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে পড়তে হবে এবং আসলে কাজটা কে করতেছে এটা খুঁজে বের করতে হবে। তারপরে মানে কার উদ্দেশ্য এখানে যেটা আছে যে রাক্ষসে, কাকে বধ করবে? রাক্ষসে। এটা যদি রাক্ষসে, কবি যেমন এভাবে ব্যবহার করছে, যদি রাক্ষসকে বধ করবে ভীম তোমার কৃপায়, এইভাবে দিলে হয়তোবা আরেকটু বেশি বোঝা যেত, কিন্তু বাক্যগুলো তেমন, কবিতার ভাষা তেমনই, বুঝে নিতে হবে যে রাক্ষসে এটা হচ্ছে কর্ম কারকে, এখানে হচ্ছে সপ্তমী বিভক্তি। এখন আরেকটা লিখি যে বৃথা গঞ্জ, বৃথা গঞ্জ দশাননে, দশাননে। এখন এই যে টানটা আছে কোন জায়গায়? দশাননে। গঞ্জ মানে কি? মানে প্রলাপ বা আমরা যেটা বলি যে অপবাদ দেওয়া বা গালিগালাজ এরকম আছে না, যেমন ভুল করছে এই জন্য তাকে বেশি কথা বলে আমরা এই কথাগুলো বলে থাকি, বা ভৎসনা করা, এটাকে বোঝায়। এখন বৃথা গঞ্জ দর্শনানে, এইখানে দর্শনান হচ্ছে তৃতীয় ব্যক্তি, উপদেশ দিচ্ছে একজন। যেমন যদি হয় যে বিভীষণ তার ভ্রাতুষ্পুত্র মেঘনাদকে বলছে যে, এরকমটা যদি হয় যে বিভীষণ তার ভ্রাতুষ্পুত্র মেঘনাদকে বলছে যে বৃথা গঞ্জ দর্শনান, অর্থাৎ তোমার পিতাকে কেন তুমি দোষ দিচ্ছ, এটা বলতে হবে। এই কথাটা এখানে সম্পূর্ণ বোঝা আছে না, কিন্তু এটার মাধ্যমে বুঝে নিতে হবে কর্তাকে কর্মকে। এখন কাকে গঞ্জনা করছে বিভীষণ মানে মেঘনাদ? এটা হচ্ছে তার পিতাকে, দশাননকে, রাবণকে। এখন এই যে কাকে, এই জন্য এই গঞ্জনাটা দশানন বা রাবণ করতেছে না, গঞ্জনাটা করতেছে কে? অবশ্যই মেঘনাদ। কারণ হচ্ছে রক্ষপুরে লক্ষণে যখন প্রবেশ ঘটে নিকুম্ভলা যজ্ঞাকারে, তখন এই কথাগুলো এসেছিল। বিভীষণ বলেছিল তার ভ্রাতুষ্পুত্র মেঘনাদকে যে এখন তাকে গঞ্জনা করে কি আর লাভ, তাই না? যা হয়েছে হয়েছে। এখন এটা দেখি এই যে দর্শানন, তাহলে কাকে গঞ্জনা? অবশ্যই
অবশ্যই দর্শনকারী, অর্থাৎ এটা হচ্ছে কর্মপদ। দর্শনন হচ্ছে মূল শব্দ, আর তার সাথে এ বিভক্তি যুক্ত হচ্ছে, অর্থাৎ সপ্তমী, এটা নিতে পারি, অর্থাৎ এটা হচ্ছে কর্মপদ দর্শননে। আর সর্বশেষ বাক্যটা হচ্ছে ঘর কইনু, ঘর কইনু বাহির, বাহির কইনু ঘর, বাহির কইনু ঘর। এইখানে একটু লক্ষ্য রাখি যে কি, আর এখানে দেখি টানটা আসছে ঘর এবং বাহিরের নিয়ে। এখন এই যে কইনু মানে করিনু বা করিলাম, ঘরকে বাহির করলাম। এখন ঘর আর বাহির এটা তো দরজা দ্বারা হয় না, অর্থাৎ আপন লোক, ঘর বলতে আপন লোক এবং বাহির বলতে যে পাড়া প্রতিবেশী যারা আছে তাদেরকে বোঝাচ্ছে। এখন বলা হচ্ছে ঘর কইনু বাহির এবং বাহির কইনু ঘর, অর্থাৎ কাকে কাকে বাহির করলাম, অর্থাৎ ঘরকে, নিজের যে আত্মীয় স্বজন এদেরকে আমি পর করিলাম এবং অনাত্মীয় যারা আছে তাদেরকে আমি ঘর করিলাম, এটাই তো বলা হয়, তাই না? তখন হচ্ছে এই উত্তরটা খুঁজতে হবে যে কাকে দ্বারা, কাকে বাহির করলাম আর কাকে ঘর করলাম। তখন বলা হবে ঘরকে বাহির করলাম এবং বাহিরকে ঘর করলাম। তাহলে উত্তর আসছে অবশ্যই। আর এই ঘর দ্বারা শুধু বিল্ডিং বা অট্টালিকা বোঝাচ্ছে না, এটা আমি বলছি আপনজন, আত্মীয় স্বজন, পরিবার পরিজনকেই ঘরে বোঝায়। আর বাহিরের লোক বলতে বোঝায় আত্মীয় স্বজন ব্যতীত যে আশেপাশে আমাদের প্রতিবেশী আছে সেই লোকজনকে বোঝাচ্ছে। অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে এই ঘর দ্বারা শুধু বস্তুগত কিছু না, এটা মানুষকেই বোঝাচ্ছে। এবং এই ঘর শব্দের সাথে কোনো কিছু যুক্ত না থাকা, বিভক্তি যুক্ত নাই, বা এই শব্দের সাথে বিভক্তি যুক্ত নাই, শূন্য বিভক্তি, কিন্তু এটা কর্মপদ, অবশ্যই কর্মকারকের শূন্য বিভক্তি, এটা মাথায় রাখতে হবে। তো কর্মকারক সম্পর্কে আজকের যে আলোচনাটা ছিল, আশা করি এই আলোচনার মাধ্যমে শিক্ষার্থী যারা আছো অবশ্যই সবাই উপকৃত হবে। তো সবার সুস্বাস্থ্য কামনা করছি এবং আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। তো দেখা হবে আগামী ক্লাসে। অন্যান্য যে কারক রয়েছে সেই কারকের আলোচনা নিয়ে আসবো। সবাইকে সে পর্যন্ত ভালো থাকার কামনা করে শেষ করছি। ধন্যবাদ, শুভরাত্রি।